আসসালামু আলাইকুম, রমজান মোবারক। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি। এই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো রমজান ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীদের করণীয় সম্পর্কে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মিনহাজুল আলম, সহকারী অধ্যাপক, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার মিনহাজুল আলম, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ডক্টর আদনান, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতে আমরা জানতে চাই যে এই যে দীর্ঘমেয়াদী রোগ যেগুলো আমি বলছিলাম, এই দীর্ঘমেয়াদী রোগগুলো বলতে আপনি কি বুঝে থাকেন? দীর্ঘমেয়াদী রোগ বলতে আসলে বোঝায় যে রোগগুলোকে আমাদের বিভিন্ন রোগী যারা আছেন তারা কষ্ট পাচ্ছেন অনেকগুলো বছর ধরে। যেমন আমি যদি বলি, কোনো একটা রোগী যদি হার্টের রোগীতে কষ্ট পেয়ে থাকেন একবার, তার হার্টের রোগ কিন্তু ভালো হয়ে যায় না। একইভাবে যদি ধরি, তার যদি ধরুন কোনো ডায়াবেটিসের রোগী, তার কোনো একটা কিডনি রোগী, কোনো একটা থাইরয়েড রোগের রোগী, অথবা একটা অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগী, সিওপিডি বলি আমরা, সিওপিডির রোগী, অথবা ধরুন একটা বাতের ব্যথা আক্রান্ত রোগী, অনেক ধরনের অস্টিওআর্থ্রাইটিস সাফার করছেন, এদের রোগগুলোকে আসলে আমরা সাধারণত দীর্ঘমেয়াদী রোগী বলি। এই রোগগুলো নিয়ে আসলে আমরা আজকে একটু আলোচনা করবো। ওরা আসলে কীভাবে রোজার সময় কীভাবে তাদের জীবন ব্যবস্থা তারা কীভাবে কাটাবে, এটা নিয়ে আমরা আসলে কথা বলবো। আচ্ছা, শুরুতে আমরা একটু কথা বলতে চাই হার্টের রোগীদেরকে নিয়ে, বা ইসকেমিক হার্ট ডিজিজ বা যারা হার্টের বিভিন্ন রোগে আক্রান্ত আছে ওইসব রোগীদেরকে নিয়ে। এই রোগীদের ক্ষেত্রে রমজানে করণীয়টা কি এবং ওনাদের ওষুধগুলো আমরা আসলে কিভাবে অ্যাডজাস্ট করব? আসলে হার্টের রোগী যদি আমরা পাই, হার্টের রোগীগুলো আসলে ওরা ৩ ক্যাটাগরি ওষুধ আসলে নিয়ে থাকেন। একটা ক্যাটাগরি হলো ওনাদের স্পেসিফিক্যালি দেখা যায় হার্টের রিলেটেড ওষুধগুলা, যেমন আমরা অ্যাসপিরিন নেই, ক্লোপিডোগ্রেল নেই, এখন প্রাসোগ্রেল নিচ্ছে, অনেকগুলো ওষুধ আছে। একটা ক্যাটাগরি আছে ওনাদের জন্য হলো যে স্পেসিফিক হলো যে লিপিড লোয়ারিং ড্রাগগুলা, যেগুলো হার্টের যে আপনার রক্তনালীগুলো আছে, এগুলো যে আপনার হলো ধরেন যে রক্তনালী যে চর্বিগুলো জমে যায়, এই চর্বিগুলো কাটাতে হেল্প করে, এই একটা। আর সেকেন্ড থার্ড ক্যাটাগরির মধ্যে থাকে হার্টের রোগের পাশাপাশি অন্য রোগগুলো থাকে। ওগুলো যেমন কারো ডায়াবেটিস থাকে, কারো হয়তো কেউ কিডনির সমস্যা থাকতে পারে, কেউ হয়তো দেখা যায় স্ট্রোকের সমস্যা আছে, মানে হার্টের রোগীর পাশাপাশি। জি 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 ওর পাশাপাশি অন্য রোগীগুলো ওষুধগুলো থাকে, ওষুধগুলো ওনারা নিয়ে থাকেন। তো আমরা যে পরামর্শগুলো দেই, যে ধরেন যে হার্টের রোগী, তার যদি দেখেন উনি অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল যে ওষুধগুলো নেন, এই ওষুধগুলোর সাথে একটা হাইপার অ্যাসিডিটির সম্পর্ক থাকে। দেখা যায় কি ওষুধগুলো কোনো কারণে যে খালি পেটে নেওয়া হয়, রোগী কিন্তু সাফার করে, তার কিন্তু দেখা যায় কি সে অ্যাসিডিটির সমস্যা বেশি সাফার করতে পারে। তাই আমরা যে বলি যে উনি যখন ইফতার করবেন, ইফতারের পরে এই ওষুধগুলো আমরা নেওয়ার জন্য অ্যাডভাইস করে থাকি। লিপিড লোয়ারিং ওষুধগুলো সাধারণত লেট নাইটে ভালো কাজ করে, যখন রাত গভীর হয়। সেই কারণে আমরা ওষুধগুলো আমরা বলি যে এই ওষুধগুলো ওনারা যাতে সেহরির পরে যদি নেন, এটা একটু ভালো কাজ করতে পারে। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় ওনারা কিছু শরীর থেকে পানি বের করার জন্য ওয়াটার পিল বলি, ডায়োরেটিক বলি আমরা, এই ডায়োরেটিকগুলো দেখা যায় কি ইম্পর্টেন্টলি শরীর থেকে প্রস্রাব বের করে দেয়। এখন একটা হার্টের রোগী যদি রোজা রাখেন, সাথে ওনার ডায়াবেটিস আছে, উনি যদি কোনো কারণে দেখা যায় এই পিলটা যদি সকালবেলা খেয়ে থাকেন, যদিও আমরা সাধারণ সময় এটা সকালেই দিয়ে থাকি, কিন্তু রোজার সময় উনি যদি সকালে খান, তাহলে হবে কি দিনের বেলা ওনাকে প্রচুর পরিমাণ ওনার শরীর থেকে প্রস্রাবের আকারে পানি বের হয়ে যাবে। এর ফলে উনি ডিহাইড্রেশন আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়, ওনার হার্টের সাথে অন্য রোগগুলোর সমস্যা বেড়ে যায়। তাই আমরা অনুরোধ জানাই যে ওষুধগুলো ওনারা নেবেন ইফতারির পরে। একটা ওষুধ কিন্তু যেটা কমনলি হার্টের রোগীরা ইউজ করে, আপনি বলছিলেন ইকোস্প্রিন বা ক্লোপিডোগ্রেল জাতীয় ওষুধ। এই ওষুধটা সাধারণত ওনারা দুপুরবেলা খেয়ে থাকে। তো এই ক্ষেত্রে আসলে অনেক রোগী আমাদের কাছে জানতে চায়, এটা কি মাগরিবের পর বা ইফতারের পর খেলে ভালো, না রাতের 10টার দিকে খেলে ভালো? এটা হ্যাঁ, এখন আমরা বলি যে অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল ওষুধগুলো খেতে বলি আমরা একটা হেভি মিলের পরে। আমাদের দেখা যায় কি যে যারা রোজা রাখেন তারা সাধারণত হেভি মিলটা হয়ে যায় ইফতারের সময়। আমি যেটা আপনাকে যদি ক্যালকুলেশন দিই, ক্যালোরি যদি ভাগ করে দেই, দেখা যাবে একটা রোগী সাধারণ যদি 1800 কিলো ক্যালোরি যদি তার সাধারণ নিয়ে থাকেন, তার মধ্যে মোটামুটি 800 থেকে 900 কিলোগুলো উনি কিন্তু ইফতারের সময় নিয়ে ফেলেন। আমরা কিন্তু টেরই পাই না আসলে আমাদের খাদ্যাভ্যাসে যে লিমিট থাকে। আমি যেটা আপনাকে ভাগ করে বলি, ধরেন একটা মানুষ সে একটা সিদ্ধ ডিম খেলেন, সিদ্ধ ডিমে দেখা যায় কি আপনার হলো নর্মালি ক্যালোরি থাকে 50 বা 60, এটা উনি যদি ফ্রাই করে ফেলেন তেলে, 1 চামচ তেলে, এটা কিন্তু ক্যালোরি ভ্যালু বের হয়ে যাবে প্রায় 150 উপরে চলে যাবে। উনি একটা ধরুন কোনো চিন্তা করলেন একটা খেজুর খেলাম, এটা ক্যালোরি ভ্যালু আছে ধরুন 50-60, যদি এর পাশে দেখা গেল খেজুরটা দিয়ে উনি যদি কোনো একটা যদি অন্য কিছু মিক্স করে নিচ্ছেন, খেজুরের ডেজার্ট বানাচ্ছেন, এটা কিন্তু ক্যালোরি ভ্যালু অনেক হাই হয়ে আছে, খেজুরের ক্যালোরি ভ্যালুটা। সো উনি 800 থেকে 900 ক্যালোরি যে বেলায় খাবেন সেটা ইফতারে হয়, আমরা বলি এই টাইম এর পরে আসলে ওই ওষুধটা খেতে বলি। কারণ রাতের বেলা দেখা যায় খাবারটা খুব বেশি হয় না, অনেকে তো কম খান, আর সেরের সময় গিয়ে দেখা যায় খাবারটা আসলে খুব বেশি খাওয়া হয়ে ওঠে না। একটা তো বললাম হার্টের রোগীদের ক্ষেত্রে, এবার আসি আমি ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে একটা জিনিস সবসময় আমাদের রোগীদের সমস্যায় পড়তে হয় রমজান মাস আসলে,
ওনারা ওষুধ কিভাবে অ্যাডজাস্ট করবেন, জি, জি। হ্যাঁ, এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। ডায়াবেটিস রোগী আমরা আসলে ওষুধগুলোকে ৩ ভাগে ভাগ করি। একটা ডায়াবেটিস রোগী আছে খালি পেটে, উনি খালি পেটে ওষুধ খান। কেউ ভরা পেটে কিছু ওষুধ খান, কেউ আবার ইনসুলিন নেন। যারা ইনসুলিন নেন তাদের জন্য আসলে একটু সিস্টেমটা ডিফারেন্ট। ইনসুলিনটাকে উনি কিভাবে নিবেন? আমরা যে ডেইলি যে ইনসুলিন ইনটেকটা নিবেন, ওটা আমরা যে সকালে যে অংশটা দিই সাধারণত রাতের বেলাটা ২-৩ দেওয়ার চেষ্টা করি। বাট রোজার সময় কি এটা একটু ডিফারেন্ট চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হবে? যে উনি যেই সকালে যে ডোজটা নিবেন, এই ডোজটা উনি ইফতারের সময় নিবেন কনফার্ম। উনি নিবেন। উনি করবেন কি, উনি আপনার যখন আজান দিবে, আজানের সময় দেখা গেল মুখে একটু একটা খেজুর বা হাফ খেজুর বা কিছু একটা নিয়ে উনি ইনসুলিনটা দিয়ে দিবেন। দিয়ে উনি করবেন কি, ওনার যে নামাজটা, প্রেয়ারটা, উনি প্রেয়ারটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে এসে উনি আর ইফতারটা শেষ করবেন। শেষ করার পরে এরপর যদি ওনার কোনো ভরা পেটে কোনো ওষুধ থেকে থাকে সেটা উনি এরপরে খাবেন। রাত ১০টায় তারাবির নামাজের পরে, অনেক যারা তারাবি পড়ছেন, তারাবির নামাজের পরে গিয়ে উনি করবেন কি, ওনার যদি কোনো মেডিসিন থাকে, যেমন মেটফরমিন ওষুধ থাকে, এটা উনি রাত ১০টায় খেতে পারেন, কোনো আপত্তি, আমাদের সমস্যা নেই, আপত্তি নেই। আর সেহরির সময় গিয়ে আমরা আসলে ইনসুলিন ডোজটা অনেক সময় বলি যে একদম 1/3 করে ফেলা, এবং অবস্থা বুঝে অনেক সময় দেখা যায় রোগীর যতটুকু কমানো যায় তার দিন শেষে, সেটা আমরা আসলে মাথায় রাখতে বলি। এই জন্য আমরা সেহরির সময় ইনসুলিনটাকে খুব কমিয়ে দিই। বাট অনেক সময় ভরা পেটে ওষুধগুলো ওনারা সেহরির সময় খেতে পারেন। তবে আমরা চেষ্টা করি সাধারণত যারা ডায়াবেটিক প্র্যাকটিস করেন তারা ইফতার এবং হলো যে রাত যে মিলটা, সেই মিলটার সময় ওষুধগুলো রাখার চেষ্টা করি। আমরা সেহরির সময় ওষুধগুলো একটু কম দেওয়ার চেষ্টা করি, খালি পেটে ওষুধগুলো। যেহেতু আমাদের লম্বা সময় ফাস্টিং বা খালি পেটে জি, থাকতে জি, হচ্ছে জি, ওই জি। কারণে। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাই, যারা কিডনি রোগে ভুগছেন, হ্যাঁ, ওনাদের ক্ষেত্রে তো যেটা আমরা বলি যে ডায়ালিসিস বা এই ড্রাগটা লাগে, ডায়ালিটিকটা আমরা ইউজ করে থাকি, জি। ওনারা আসলে কিভাবে ওষুধ কিংবা ওনাদের রোজার সময় ওনাদের লাইফস্টাইলটা মেনটেন করবেন? কিডনি রোগীদের ক্ষেত্রে যেটা আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায়, তাতে পানি আসলে ক্যালকুলেটিভ। তারা আনফরচুনেটলি তাদের আসলে নির্দিষ্ট পরিমাণে বেশি পানি খাওয়ার সুযোগ থাকে না। এটা ওনাদের জন্য যেমন প্যাথেটিক চিকিৎসক হিসেবে আমরা অনেকটা অসহায় ফিল করি যে আসলে রোগীদেরকে কীভাবে হেল্প করবে এই জায়গাটায়। তো আমরা যেটা বলি, যারা কিডনি স্পেশালিস্ট যারা যে পরামর্শ দেন, আমি ওনাদের হয়ে জিনিসগুলো আসলে বলার চেষ্টা করছি এই জায়গাটায়, যে ওনারা করবেন কি, ওনারা ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত ওনারা যে পানিটা খাবেন ওটাকে ভাগ করে ফেলবেন। ওনার ইফতারের পরে একটা, ধরেন ১.৫ লিটার পানি যদি খান, উনি ৮০০ ml খাবেন হলে উনি মূলত খাবেন ধরেন হলো যে ইফতার এবং আপনার রাতের মধ্যে। রাতের পরে ৪০০ ml নেবেন, সেহরির সময় গিয়ে ৪০০ ml নেবেন, এবং ডায়ালিসিস যে ওষুধটা খাবেন সেটা খাবেন ইফতারের সময় ওনারা। সেহরির সময় কিন্তু ডায়ালিসিস কোনো ওষুধ খাবেন না, কারণ দিনের বেলা সারাদিন ওনাকে ডিহাইড্রেট থাকতে হয় আসলে, এবং যদি কোনো কারণে ডিহাইড্রেশন হয়ে যায়, কিডনি কিন্তু বিকল হয়ে যায়, একটা ঝুঁকি থেকে যাবে। তাই আমরা অনুরোধ জানাবো, যারা কিডনি স্টেজ 1-2 আছেন বা 3 আছেন, তাদের জন্য এটা আসলে প্রযোজ্য। স্টেজ 4B বা স্টেজ 5 যারা চলে গেছেন, এনএসএ ডিজিজ, ওনাদের ক্ষেত্রে আসলে আমরা রোজাটা আসলে না রাখার ক্ষেত্রে পরামর্শ দেন কিডনি বিশেষজ্ঞরা। কারণ ওনারা মনে করেন যে এইসব ক্ষেত্রে আসলে কিডনি বিকল একটা ঝুঁকি থাকে। তাই এইসব ক্ষেত্রে আমরা আসলে ধরে নিই যে আল্লাহ তাআলা জিনিসটা একটু সহজ করে দেন আমাদের জন্য। এই যে ডায়াবেটিস রোগীরা দিনের বেলা তো ওনারা কি ব্লাড সুগার মাপতে পারবেন, বা যদি ব্লাড সুগার মেপে থাকেন, এটা কি রোজা ভাঙার ক্ষেত্রে কোনো ধরনের ইস্যু বা বাধ্যবাধকতা আছে কিনা? ভাঙার ক্ষেত্রে ডায়াবেটিক যদি সুগার লেভেল যদি 3.9 মিলিমোল পার লিটার নিচে নেমে যায়, এটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলছি। আর জেনারেল ক্ষেত্রে 16.7 মিলিমোল, মানে 16.7, এর বেশি হলে আমরা বলি যে হাইপারগ্লাইসেমিয়া। এখন যদি কারো হাইপোগ্লাইসেমিয়া হয় এবং হাইপোগ্লাইসেমিক সিনড্রোম যদি দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আসলে ওনার দেরি করার সুযোগ নেই, কারণ আগে জীবন বাঁচানো আসলে এখানে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই আমরা বলবো যে উনি সকালে, আমরা একটা বেসিক রুল বললাম, ডায়াবেটিক ডক্টর প্র্যাকটিস করেন যে সকাল 10টায় আপনার হলো যে সুগার লেভেল 10 ভালো আছে, বিকাল 5টায় যদি 5 থাকে তাহলে ভালো আছে। এটা কমন একটা থাম্ব রুল বলে, অনেকে বলে, এটা অনেকে প্র্যাকটিস করে না, আমরা করি, এবং দেখা যায় এটা বেসিক যদি এটা ফলো করে, সকাল 10টায় সুগার চেক করলো, করে দেখলো যে 10 ভালো আছে ওনার সুগার লেভেলটা, যদি দেখা যায় এটা কোনো কারণে এর চেয়ে কমে যাচ্ছে, তাহলে এই রোগীটা আপনার হলো যে হাইপোগ্লাইসেমিয়া, এটাকে থাকার ঝুঁকি থেকে যায়। সেক্ষেত্রে আপনি ডায়াবেটিক হন বা নাই হন না কেন, যদি হাইপোগ্লাইসেমিয়া ঝুঁকি থাকে, তাহলে অবশ্যই আপনাকে রোজা ভাঙতে হবে, আপনাকে আপনার নিতে হবে, আপনার হলো যে মানে আপনার হলো যে হাইপোগ্লাইসেমিয়া ট্রিট করার জন্য আপনার খাবার খেতে হবে। এক্ষেত্রে আপনার সাধারণত যদি আপনার সুগার চেক করেন, রোজা ভাঙবে না। এই রোজার মাস আরেকটা জিনিস খুব কনফিউশন হয় রোগীদের ভিতরে, যে যারা অ্যাজমা রোগীতে ভুগছেন, ওনারা কি আসলে ইনহেলার ইউজ করতে পারবেন কিনা, অথবা কারো শ্বাস টান আছে, উনি রোজা রেখেছেন,
উনি কি নেবুলাইজেশনটা ইউজ করতে পারবেন কিনা? সাধারণত যারা আলেম আছেন, মুফতি যারা ফতোয়া দেন তারা বলেন যে যেহেতু আপনি ইনহেলারের যে পার্টিকেলগুলো আছে এগুলো যেহেতু আমাদের শ্বাসনালীতে চলে যায়, এই কারণে আসলে রোজা রাখার বিষয়ে ইনহেলার নিয়ে রোজা ভেঙে যাবে। ওনারা বলে দেন ইনহেলার নিলে রোজা ভাঙবে। এবং নেবুলাইজেশনে যে পার্টিকেল থেকে ওখানে দেখা যায় নরমাল স্যালাইন দেওয়া হয়, ওখানে কিন্তু আপনার হলো যে ওয়াটার একটা কম্পোনেন্ট থাকে এখানে। দ্যাট ইজ ওয়াই এটা যখন আপনার যখন শ্বাসনালীতে যাবে তখন কিন্তু রোজা ভেঙে যাবে। তাই নেবুলাইজ নিয়ে অথবা ইনহেলার নিয়ে আসলে রোজা রাখা যাবে না, রোজা ভেঙে যাবে এগুলো যদি নাই। এটা নিয়ে কি ফ্যালাসি আছে? এটা নিয়ে ফ্যালাসি থাকলেও অধিকাংশ মুফতি মনে করেন যে এটা আসলে আপনার রোজা ভেঙে যায়। তবে অনেকে বলেন যে যদি আপনার সেফটি পারপাস এনশিওর করতে হয় তাহলে দেখা যায় কি যেগুলো একবেলার ইনহেলার কতগুলো আছে ওগুলো যদি নেওয়া যায় তাহলে হয়তো আপনার এটাকে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করা যাবে এই জিনিসটা। কোনো রোগী উনি রোজা রাখা অবস্থায় হয়তো চোখের কোনো ইনফেকশন আক্রান্ত হলো বা কানের কোনো ইনফেকশনে আক্রান্ত হলো, ওনারা চোখের ড্রপ অথবা কানের ড্রপ এগুলো আসলে ব্যবহার করতে পারবেন কিনা? হ্যাঁ, চোখের ড্রপ, কানের ড্রপ ক্ষেত্রে বলা হয়েছে যেহেতু একটা রোগী কোনো রোগী যদি ধরেন তার যদি প্রাইমারি কোনো কানে ইনফেকশন হয়ে থাকে, কানের পর্দা যদি ইনটেক্ট থাকে, আমরা টিম্প্যানিক মেমব্রেন বলি, সেক্ষেত্রে এই পানিটা আপনার হলো কান দিয়ে ভিতরে গলা পর্যন্ত যাওয়ার যেহেতু সম্ভাবনা থাকে না, সেক্ষেত্রে উনি সেফলি নিতে পারবেন। চোখের ড্রপও দেখা যায় কি এটা চোখের সাথে আমাদের নাকের একটা কমিউনিকেশন আছে। এই জন্য দেখা যায় কি নাক থেকে আমরা অনেক সময় নিঃশ্বাস টান দিয়ে মুখে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যেটা ফ্যালাসি থাকে সেটা হলো কানের ড্রপ নেওয়া যায় সেফলি যদি প্রবলেম না থাকে। চোখের ড্রপের বিষয়ে একটু কেউ বলেন নিতে পারবেন, কেউ বলে নিতে পারবেন না। তবে সেফটি পারপাসে যেহেতু একটা অনেক সময় রিস্ক থাকে গলায় চলে যাওয়ার এবং রোজা ভাঙার একটা রিস্ক থাকে, তাই আমরা বলবো আসলে না নেওয়াটাই ভালো চোখের বুঝতে ড্রপটা। পেরেছি। তো অনেক সময় দেখা যায় যে ধরেন আমরা চামড়ার উপরে কিছু ব্যথানাশক মলম বা ওষুধ জি, ব্যবহার জি, করে জি, জি। থাকি। রোজার রেখে এই জিনিসটা কি ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, যদি আপনার ব্যথানাশক মলম থাকে যে এখানে দেখা যায় পার্টিকেলের মধ্যে কোনো ধরনের ওয়াটার নাই, কোনো ধরনের পানি জাতীয় কোনো যদি কিছু যদি না থাকে এটা কম্পোনেশনের মধ্যে, তাহলে সেই জিনিসটা খুব ইজিলি ইউজ করা যাবে, এতে রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, তবে কথা আছে ধরেন যারা অনেক সময় ফিজিওথেরাপি নেন, যারা থেরাপি নেওয়ার সময় দেখা যায় হাইড্রেশন থেরাপি নেন, যেই পানিটা আপনার লোমকূপ দিয়ে ঢোকার একটা সম্ভাবনা থাকে, ওইসব ক্ষেত্রে আসলে আপনার হলো যে হাইড্রেশন থেরাপি নেওয়া যাবে না। এটা ছাড়া অন্য যে কোনো থেরাপি, এমনি ব্যায়াম, রেগুলার ব্যায়ামগুলো করতে পারবেন, ব্যথার জেল নিতে পারবেন, ব্যথার ওষুধগুলো লাগাতে পারবেন, এটা লাগাতে পারবেন, সমস্যা হবে না এগুলো। ধরেন যেসব রোগী দীর্ঘমেয়াদী পেটের সমস্যায় ভুগছেন অথবা লিভারের সমস্যায় ভুগছেন, ওনাদের ক্ষেত্রে আসলে কারা কারা রোজা রাখতে পারবেন কিংবা কারা কারা রোজা রাখতে পারবেন না? দীর্ঘমেয়াদী পেটের সমস্যায় আমরা বলি যেমন ধরেন যারা আইবিএস একটা সমস্যা আছে, হুম। ইরিটেবল বাউল সিনড্রোম বলি, ডায়াবেটিস রোগীরা আসলে এটাতে খুব সাফার করেন, আমরা খুব ফেস করি। তো এই ক্ষেত্রে আমাদের একটা অ্যাডভাইস থাকে যে রোজার সময় ওনারা যদি প্রিবায়োটিক বা প্রোবায়োটিক একটা গ্রুপ আছে যেটা এখন খুব পপুলার, আপনারা অনেকে হয়তো নাম শুনে থাকবেন, আমাদের দর্শকরা শুনে থাকেন যে ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার এটা। প্রিবায়োটিক বা প্রোবায়োটিক যদি নেন, সাথে আমরা বলি যে ইরিটেবল বাউল সিনড্রোমের যে কিছু ওষুধ আছে যেমন আপনার ধরেন হলো মেভারিন প্রিপারেশন বলে, ডক্টররা দিয়ে থাকেন। এই ওষুধগুলো যদি নেন তাহলে দেখা যায় কি এই যে বারবার আইবিএস সংক্রান্ত যে বারবার বাথরুমে যাওয়ার যে সমস্যাটা, এটা থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায়। বিশেষ করে এটা সাফার করেন হলো যখন তারাবি নামাজ পড়তে যাচ্ছেন। একটা লম্বা সময় ওনাকে দাঁড়ায় থাকতে হচ্ছেন, ২ ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। এই সময় দেখা যায় কি যারা আইবিএস এর সমস্যা আছে ওনারা ইফতারির পরপরই ওয়াশরুমে যেতে হচ্ছে বা নামাজের মাঝখানে যেতে হচ্ছে। সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করব যে ওনারা যে প্রোবায়োটিকগুলো ওনার ডক্টরের সাথে পরামর্শ করে নেন, একটা গাইডলাইন নেন রোজার আগে থেকে, আশা করি ইনশাআল্লাহ ওনারা ভালো থাকবেন। যেসব রোগী মানসিক স্বাস্থ্যের কারণে বা ডিপ্রেশনের কারণে এই ওষুধগুলা নিচ্ছেন, ওনাদের ক্ষেত্রে কি ওষুধ বাদ দেওয়ার কোনো বাধ্যবাধকতা আছে না? ওষুধগুলা ওনারা খেয়েই ওনারা রোজা রাখতে পারবেন? কেননা আমরা যেটা বুঝি বা বিলিভ করি যে মানসিক রোগীরা যেসব ওষুধ নিচ্ছেন এটা দীর্ঘমেয়াদে ওনাদের ব্রেইনের উপর কিন্তু একটা এফেক্ট পড়েই ঠিক, থাকে। ঠিক। এই ব্যাপারে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। মানসিক রোগীদের ক্ষেত্রে যারা মানসিক রোগীর চিকিৎসক ওনারা যারা বলেন যে কোনো ওষুধ আসলে বন্ধ করার সুযোগ থাকে না। যেহেতু এই ওষুধগুলো দীর্ঘমেয়াদী ওষুধ, এগুলোর সাথে ওনাদের শরীরে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, ওনাদের শরীরে ব্রেইনের রিসেপ্টরগুলো সম্পর্ক আছে এবং এগুলো দিয়ে ওনার ব্রেইনটা কুল থাকছেন, মানুষগুলো ফাংশনিং থাকছেন। এখন কোনো কারণে যদি ওষুধগুলো বন্ধ করে দেন মানুষের ফাংশন কিন্তু লস হয়ে যাবে, ডিস্টার্বড হবে এবং এটার মাধ্যমে শুধু উনি তো ক্ষতিগ্রস্ত হবেন তা না, ওনার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা বলি যে মানসিক রোগী ডাক্তারের সাথে পরামর্শক্রমে যদি এমন কোনো ওষুধ দেওয়া যায় যে ওষুধটা হয়তো ওনাকে ডেইলি একবার নিতে হচ্ছে বা অথবা ২ বার নিলে কভার করছে, এই ধরনের ওষুধগুলো ওনারা সাজেস্ট করতে বলি, বাট বন্ধ করার কোনো সুযোগ এখানে থাকে না আসলে। এই যে যারা দীর্ঘমেয়াদে রোগে ভুগছেন ওনাদের তো আসলে ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা যে কোনো সময় লাগতে পারে। জি। তো ধরেন এই যে আমরা রোজা রেখে ওনাদের কি পরীক্ষা নিরীক্ষা করাতে পারবো কিনা আসলে?
রোজার বিষয়ে যেটা বলা হয়, যদি কোনো কারণ থেকে আপনার কোনো একটা ক্ষতস্থান থেকে যদি গড়িয়ে রক্ত পড়ে, তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। সাধারণত যে ইনভেস্টিগেশনগুলো আমরা করি বা আমাদের ল্যাবগুলো করায়, সেখানে যে ব্লাডগুলো কালেকশন যে সিস্টেম আছে, ওগুলো এখন অনেক আধুনিক হয়ে গেছে। ওনারা জাস্ট ব্লাডটা কালেক্ট করে মাত্রই ওই জায়গাটা আপনার চাপ দিয়ে ব্লাডটাকে আপনার পড়ার সুযোগ দেয় না। সো উনি চাইলে, ওনার যেহেতু প্রয়োজন আছে, উনি অবশ্যই ওনার ব্লাডগুলো কালেক্ট করতে পারবেন। তবে আমরা অ্যাডভাইস করি যে যদি সম্ভব হয়, ইফতারির পরে যদি কোনো দেওয়ার সুযোগ থাকে, এখন অনেকগুলো পরীক্ষার রিপোর্টে আসলে দেওয়া যায়, ওই সময় আসলে দিতে পারলে সবচেয়ে ভালো। তবে খুব বেশি জরুরি হলে অবশ্যই করতে পারবেন, এতে রোজা ভাঙবে না। দাঁতের রোগীদের ক্ষেত্রে অনেকে ধরেন লম্বা সময় ধরে দাঁতের ট্রিটমেন্টে আছেন, রোজা চলে আসলো, তো দাঁতের রোগীদের ক্ষেত্রে কি ওই সময়টাতে দাঁতের ট্রিটমেন্ট অথবা দাঁতের ফিলিং বা দাঁত উঠানো কি যাবে কি না? হ্যাঁ, ডেন্টিস্টরা সাধারণত দেখা যায় কি, আমাদের ডেন্টিস্টরা এখন আমাদের রোজাদের যে মুসলিমে আছেন, ওদের জন্য আসলে চিন্তা করুন, ম্যাক্সিমামটা ডেন্টিস্টরা রাতেই আসলে চেম্বারগুলো করেন। তারপরে দেখা যায় অনেক সময় রোগীরা তারাবির জন্য আসলে সময় করতে পারছেন না। তাদেরকে বলা হয় ওনারা দিনের বেলা সময় নিচ্ছেন, তবে সেক্ষেত্রে সাবধান থাকতে হবে। যদি কোনোভাবে ডেন্টাল সার্জারি কাজ করার সময় পানি ভেতরে যাওয়ার যদি রিস্ক থাকে, সেক্ষেত্রে না করাই ভালো। একান্ত যদি প্রয়োজন হয়, ড্রাই অনেকে করে দেন অল্পতে, এটা করা যেতে পারে অল্প ক্ষেত্রে। বাট আমি বলব যে উচিত হবে এটা ইফতারি পরে করার জন্য। ইফতারের পরে করার জন্য ধরেন দাঁত তুলে ফেলার ক্ষেত্রে জি। সেটাও কি আপনি অ্যাডভাইস না, করছেন? ইফতারি পরে। দাঁত তুললে ইফতারের ইফতারি পরে পরে, কারণ এখানে ব্লিডিং হবে। ব্লিডিং হলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। কোনোভাবে দাঁত ইফতারের আগে তোলা যাবে না। যারা প্রেগনেন্ট মাদার অথবা দেখা যাচ্ছে যে ব্রেস্ট ফিডিং মাদার, ওনাদের ক্ষেত্রে আসলে রোজা রাখার বাধ্যবাধকতা আছে কিনা, কিংবা রোজা রাখলে ওনাদেরকে আসলে কি কি জিনিসে আসলে ওনাদেরকে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে? আমরা যেহেতু আপনার মুসলিম হিসেবে, আমরা কখনোই কাউকে আসলে বলতে পারি না যে আপনার রোজা রাখবেন, এটা আসলে বলা একটু ডিফিকাল্ট। আমরা যেটা করি সেটা হলো যে, ধরেন কোনো একটা মা যদি স্তন আপনার হলো ব্রেস্ট ফিড করে থাকেন, তাহলে সেক্ষেত্রে বলি, যদি উনি ব্রেস্ট ফিড করতে গিয়ে ফিল করেন উনি ডিহাইড্রেট হয়ে যাচ্ছেন বারবার, সেক্ষেত্রে উনি রোজাটা না রাখলেও পারেন। কিন্তু যদি ফিল করেন যে না, উনি ডিহাইড্রেট হচ্ছেন না, উনি ডিহাইড্রেট এবং তার বাচ্চা প্রচণ্ড পরিমাণে আপনার হলো তার বুকের দুধ পাচ্ছে, সেক্ষেত্রে মা রোজা রাখতে পারবেন ইনশাল্লাহ। আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেটা পরামর্শ থাকে আমাদের, সেটা হলো গর্ভবতী মায়েরা যদি কোনো কারণে ফিল করেন বা ডক্টর যদি ফিল করেন যে উনি রোজা রাখলে ওনার একটা লম্বা সময় যদি না খেয়ে থাকে, তার বাচ্চার মুভমেন্ট যদি স্লো হয়ে যায়, বাচ্চা মুভমেন্ট ঠিকমতো করতে পারছে না, অথবা বাচ্চার জীবনের একটা ঝুঁকি থাকে, তাহলে সেক্ষেত্রে ওনার জন্য পরামর্শ থাকে উনি যেন রোজা না রাখেন। পাশাপাশি আরেকটা মাতা থাকে, যারা ধরনের আপনার হলো গর্ভবতী মা কিন্তু ডায়াবেটিক হয়ে গেছে, তাকে ইনসুলিন নিতে হচ্ছে। এখন যদি উনি ইনসুলিন নেন, ওনাকে তো খেতে হবে, কিছুক্ষণ পর খেতে হবে। সেক্ষেত্রে ওনার আসলে রোজা রাখার বাধ্যবাধকতা থাকে না। উনি আসলে রোজা না রাখলে ওনার জন্য চলবে এটা। পরবর্তী যখন বেবি হওয়ার পরে রোজাটা উনি আদায় করে দেবেন। এই যে আমাদের দেশে দেখা যায় যে আমরা ইফতারের সময়টুকুতে আমরা ভাজা পোড়া এগুলো বেশি খেয়ে থাকি। জি। এটা দোকান থেকে কিনে হোক ঘরে যেটাই হোক, একটু ভাজা পোড়া বেশি থাকে। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষই দেখা যাচ্ছে ইফতারের পরে বা একটা কমপ্লেন আমাদেরকে করে যে ওনাদের গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে, বা ওনাদের একটু বুক ভারী ভারী লাগছে বা বুকে জ্বালা পোড়া করছে। এসব রোগীদেরকে আসলে ফুড হ্যাবিট কী হবে, এবং আসলে ওনাদেরকে আমরা কি কি সাজেস্ট করব যে ওনারা কি খেতে পারবেন কি খেতে পারবেন না? বাংলাদেশে মানুষের আমরা যেটা সবচেয়ে কমনলি পাই ইদানিং, আসলে আমাদের যারা যারা গ্যাস্ট্রোলজি সিনিয়ররা আছেন বা কনসালটেন্ট যারা আছেন, তারা যদি দেখেন, ওনারা পাবেন কিন্তু বাংলাদেশে এইচ পাইলোরি আপনার ইনফেকশনের কথা বলি। হেলিকোব্যাক্টার পাইলোরি একটা ব্যাকটেরিয়া আছে, যে জীবাণুতে ইনফেকশন হয়, যেটা গ্যাস্ট্রাইটিস করে, পেপটিক আলসার ডিজিজ করে, পরবর্তী এটা গ্যাস্ট্রিক কার্সিনোমা করতে পারে, ক্যান্সার করতে পারে। তো রোজার সময় দেখা যায় যে আপনি একটা মানুষ একটা লম্বা সময়ে আপনি খালি পেটে থাকলেন, সকাল থেকে আপনার হলো যে ইফতার পর্যন্ত, এরপর আপনি করলেন কি, আপনার বডি ডিমান্ড করছে আপনার জন্য যে অ্যাসিড নিউট্রালাইজার, ব্যালেন্স করার কথা আপনার অ্যাসিডটাকে। আপনি ব্যালেন্স না করে করলেন কি, তাকে আপনার ভাজা পোড়া তেল দিয়ে অ্যাসিডটাকে আরও বাড়ায় দেওয়ার ব্যবস্থা করে দিলেন। ফলে যেই মানুষটা অ্যাসিডিটিস হাইপার অ্যাসিড সাফার করছে, তার অ্যাসিডিটি বরঞ্চ কমে না, বরং আরও বেড়ে যায়। তাই আমাদের অ্যাডভাইস থাকবে যে আপনি অ্যাসিড নিউট্রালাইজার চলে যাবেন প্রথমে। তার জন্য আপনারা করবেন কি, এটি নিউট্রালাইজার যেই আপনাগুলো শরবতগুলো খেতে পারে, ফ্রুটসে খেতে পারতেছে অ্যালকালাইন খাবারগুলো, যে খাবারে প্রচুর পরিমাণে অ্যালকালাইন থাকবে, সাবস্টেন্স থাকবে। ফ্রুটসগুলোতে প্রচুর অ্যালকালাইন থাকে, এগুলো ওনারা খাবেন। অ্যাসিডি হাইপার অ্যাসিডি ফুল করে এরকম ফ্রুটসগুলো উনি খাবেন না। তাই ভাজা পোড়া কম খাবেন এবং হোমমেড খাবারগুলোর দিকে জোর বেশি দিবেন, যে খাবারগুলোতে, এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কথা বলি, সিম্পল না। সিম্পল, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সিম্পল কার্বোহাইড্রেট কি জিনিস, কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি জিনিস? সিম্পল কার্বোহাইড্রেট হলো যে খাবারটা খেলে মাত্র আপনার শরীরে সুগারটা খুব দ্রুত স্পাইক বেড়ে যাচ্ছে, যেমন চিনি, আপনি বেভারেজ, কোল্ড যেগুলো ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, এগুলো প্রচুর পরিমাণে সুগার থাকে। এগুলো খাওয়ার সাথে সাথে আপনার কিন্তু এনার্জি হঠাৎ করে বেড়ে যায়।
এবং এই জিনিসগুলো কিন্তু স্পোর্টস ড্রিঙ্কগুলো, যেমন এগুলো অ্যাথলেটরা অনেকে কিন্তু আপনার স্পোর্টসে কিন্তু আপনার নামার আগে ওনারা নিয়ে থাকেন। কোনো একটা ইভেন্টে যাবেন, ইফতারির পরে দেখা যায় উনি স্পোর্টস দিয়ে খেয়ে ফেলেন। এটা ওনার জন্য প্রযোজ্য। বাট আমরা যারা রেগুলার যারা রোজা রাখি, বাট আমরা অ্যাথলেট না, তার জন্য এটা প্রযোজ্য না। আমরা কিন্তু খাবো কি একদম খুব সিম্পল, কম সুগার দিয়ে, লো সুগার দিয়ে আমরা খাবারটা খাবো, একটা ড্রিঙ্কস খাবো। আমরা খেজুর খাবো, ফাইবার রিলেটেড ফুডগুলো বেশি খাবো, কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফুড, যে খাবারগুলোতে আপনার ফাইবার বেশি থাকবে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকবে, স্পাইক কম করবে। যেমন হলো আপনার লাল আটার রুটিটা আছে, যেমন আপনার লাল চালের ভাত আছে, পায়েস খেতে পারেন অল্প করে চিনি ছাড়া দিয়ে। অথবা ধরুন হলো আপনার যে আপনার হলো পাশাপাশি আপনার ইয়ে ব্রেড প্রোডাক্টগুলো, এগুলোতে দেখা যায় কি যেগুলো আপনার হলো ঘরে বানানো যেগুলো বানাচ্ছেন, এগুলোতে দেখা যাচ্ছে কার্বোহাইড্রেট কমপ্লেক্স থাকছে। এগুলো আপনার নেওয়া যাবে। যেমন ভেজিটেবলস আছে, ফ্রুটসগুলো আছে, ভেজিটেবলসগুলো সব কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেট থাকে ওটা কিন্তু আপনার হলো খুব আস্তে আস্তে শরীরে ভাঙে, ফলে খুব দ্রুত আপনার হলো আপনার যে সুগার লেভেল এটাকে স্পাইক সে বাড়িয়ে দেয় না, এবং রোগী কিন্তু খুব সে কিন্তু এটা তার জন্য বেটার। সুগার আপনার হাইপার অ্যাসিডিটি কন্ট্রোলে খুব ভালো কাজ করে। যে অনেক সময় দেখা যায় যে ইফতারের পরপরই, খাওয়ার পরপরই রোগীর শরীর একটু টায়ার্ড হয়ে যায় জি। বা রোগী একটু ক্লান্ত বোধ করে, এর কারণটা কি আসলে? আপনি সারাদিন যখন আপনার না খেয়ে থাকে তখন আপনার ব্রেন কিন্তু সে গ্লুকোজ ডিমান্ড করে। হুম এখন গ্লুকোজ যখন ডিমান্ড করে অ্যাট দ্যাট টাইম, তখন সে হঠাৎ করে যখন সে শরবত খায়, হুম। সে যেহেতু আপনার ওই খুব চিনি জাতীয় জিনিস যখন আপনার হলো সিম্পল কার্বোহাইড্রেট বেশি খেয়ে ফেলে, তখন দেখা যায় কি তার ব্রেন ইনসুলিন সে বুঝতে পারে না ইসের রিসিপ্টরগুলো, সে ইনসুলিন কি ছাড়বে না নিবে, সে তো কনফিউজ ফিল করে। এবং অ্যাট দ্যাট টাইম তার ব্রেনে কিন্তু সে করে কি মেলাটোনিনের মতো সাবস্টেন্সগুলো সে রিলিজ করা শুরু করে। মেলাটোনিন একটা সাবজেক্ট যেটা কিন্তু আপনার বডি কিন্তু ঘুম আনে, প্রশান্তি আনে। রাতের বেলা যার বডিতে মেলাটোনিন রিল্যাক্স করে দেয়, এবং যখন মেলাটোনিন যখন বেশি রিলিজ হয় তখন তার বডি অটোমেটিক ছেড়ে দেয়, সে ফিল করে যে খাওয়ার পর, ভরপেট খাওয়ার পর তার ঘুম আসে, সে টায়ার্ড ফিল করে। এই জিনিসটাকে বাঁচার জন্য আমরা বলি যে আপনার হলো খাবারে কিন্তু খেজুর জাতীয় খাবারগুলো বেশি রাখতে হবে, ফাইবার থাকবে, সুগারটা কম থাকবে। এই ধরনের যদি উনি যদি খাবারগুলো বেশি খায়, প্রোটিনটা রাখবে, কার্বোহাইড্রেট কমিয়ে দিবে, দেখা যাবে কি তার আপনার হলে এই ধরনের আপনার টায়ার্ডনেসটা রাখবে না। তারা নামাজ পড়ার সময় দেখা যাবে টায়ার্ড ফিল করবে না, নর্মালি সে নামাজ পড়তে পারবে। আর ধরেন যেসব রোগী রেগুলার এক্সারসাইজ করে থাকেন, সেটা ডায়াবেটিক রোগীও হতে থাকে, অনেক সময় দেখা যায় যে যারা হার্টের রোগী ওনারাও একটু হাঁটা চলা বেশি করে থাকে, হ্যাঁ, এইসব রোগীদের ক্ষেত্রে ব্যায়ামটা কিভাবে করবে বা ওনারা কিভাবে এটা মেনটেন করবে? রোজার সময় এমনিতেই তারাবি নামাজ যদি 20 রাকাত কেউ যদি পড়েন, 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে, এটা কিন্তু একটা ভালো ব্যায়াম হয় যদি প্রপারলি পড়েন আর কি। এর পাশাপাশি তারা করবেন কি তাদের বডি, যেমন যদি কিডনি রোগী হয় তার জন্য আসলে আমরা কিন্তু এক্সারসাইজ কিন্তু খুব বেশি রিকমেন্ড করি না, তারা মাসল ডিস্ট্রয় হয়ে যায়, এই জন্য আমরা বলি না। কিন্তু হার্টের রোগীর জন্য যদি হাঁটতে বলি, সে উনি আপনার হলো তারাবি নামাজ পড়ে এসে আধা 20 মিনিট 25 মিনিট ওনার মতো সুবিধার মতো হাঁটতে পারেন। উনি হাঁটবেন কীভাবে, উনি 10 মিনিট হেঁটে যাবেন, 10 মিনিট হেঁটে ব্যাক করবেন, বাস। এভাবে যদি উনি যে একটা ডিসটেন্স সেট করেন, এভাবে হেঁটে চলে আসবেন, এভাবে উনি প্রতিদিন হাঁটতে পারেন, কোনো সমস্যা নেই। এই নিয়মটা ফলো করবেন। বুঝতে পেরেছি। একটা মিনাজ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা হয়তো সময় থাকলে আমরা আরও একটু কিছু টপিকস নিয়ে কথা বলতে পারতাম। ধন্যবাদ আপনাকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে বিদায় নিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর আদনান, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমার প্রিয় দর্শকদের প্রতি আপনাদের জানাতে চাই, রমজান মাস পবিত্র একটা মাস, আপনারা সবাই এই মাসটাতে সিয়াম পালন করতে চান, আপনারা চান আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি করতে, তাই আপনাদেরকে আমরা রোজা রাখতে উদ্বুদ্ধ করব। আপনারা রোজা রাখবেন, অবশ্যই রাখবেন, তবে যারা জটিল রোগে আক্রান্ত আছেন, যাদের আপনার হলো ডায়াবেটিসের মতো জটিল রোগ আছে, যাদের কিডনি রোগের মতো জটিল রোগী আছে, আপনারা অবশ্যই রোজার আগে আপনাদের যে কনসালটেন্ট, যে চিকিৎসক আছে, তার সাথে কথা বলবেন, কীভাবে ওষুধগুলো সেট করবেন এটা আলোচনা করে নেবেন, তাহলে আপনার রোজাগুলো রাখা সহজ হয়ে যাবে। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার মিনহাজ, অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার এই মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম রমজান মাসে দীর্ঘমেয়াদে রোগে যারা আক্রান্ত তাদের করণীয়টা কি, এই ব্যাপার নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করছিলাম। আসলে অনেকগুলো রোগেই আক্রান্ত হয় আমাদের রোগীরা যারা আছেন, তারা রোজা রাখার চেষ্টা করেন। সেটা হার্টের রোগী হতে পারে, ডায়াবেটিক রোগী হতে পারে, অথবা কিডনি রোগী হতে পারে, অথবা হরমোনের রোগীও হতে পারে। আশা করি আজকের আলোচনার মাধ্যমে আমরা অ্যাটলিস্ট এটা কম বেশি বুঝতে পারছি যে রোজা রাখার ক্ষেত্রে আমাদেরকে কিছুদিন আগ থেকে ডাক্তারের সাথে পরামর্শ করেই আমাদেরকে আসলে রোজার প্রিপারেশনটা নিতে হবে। আশা করি এই পর্বের মাধ্যমে আপনারা যতটুকু জানার প্রয়োজন বা যতটুকু সচেতন থাকার দরকার, অতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। আগামী পর্বে আমরা আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।